2013 সালের 5ই মে হেফাজতের সমাবেশ থেকে সরকারের পতন না হওয়া পর্যন্ত ঢাকায় অবস্থানের ঘোষণা আসার পর থেকেই রাজনীতির মেরুকরণে হেফাজতে ইসলাম নামের দলটিকে আওয়ামী বিরোধী শিবিরের বলেই মনে করে আসা হচ্ছিল। বিএনপির 48 ঘন্টার মধ্যে নির্দলীয় সরকার মেনে নেওয়ার আলটিমেটামের মধ্যে হেফাজতের ঢাকা অবস্থানের কর্মসূচিকে সরকার বিরোধী আন্দোলন বিবেচনা করে সে সময় পুলিশি অভিযানে লং মার্চকারীদের ঘরে পাঠিয়েছিল আওয়ামী লীগ সরকার। পবিত্র কোরআন পোড়ানো সহ রাজধানীতে বিশৃঙ্খলা সৃষ্টির দায়ে এদের বিচার হবে বলে প্রকাশ্য হুমকির পাশাপাশি অন্তরালে এই বিপুল জনগোষ্ঠীর প্রতিনিধিত্বকারী দলটির সঙ্গে সরকারের আপোষ রফার খবর কিংবা হেফাজতের নেতা শফি হুজুরকে 32 কোটি টাকা রেলের সম্পদ দেওয়ার কথা এরপর কয়েক দফা শিরোনাম হয়েছে সত্যি, তবে সরকারের উপর তাদের প্রভাব কতটা বেড়েছে তার প্রমাণ মিলতে শুরু করে এবছরের শুরুতে পাঠ্যপুস্তকে আগের বছর তাদের দেওয়া স্মারকলিপি হুবহু অনুসরণ করে পরিবর্তন আনার পর। এরপর গত 11 তারিখ প্রধানমন্ত্রী কওমি শিক্ষার সর্বোচ্চ স্তরকে স্নাতকোত্তরের সম্মান মর্যাদা এবং হাইকোর্টের সামনে স্থাপিত ভাস্কর্য সরানোর উদ্যোগ নেওয়ার ঘোষণা দেন। এক মঞ্চে নিজের পাশে বসিয়ে প্রধানমন্ত্রী এই তরিকার প্রধান ব্যক্তি হিসেবে শফি হুজুরকে স্বীকৃতি দিলেও সকল পক্ষ কি তাকেই নেতা মানছেন? হেফাজতের সাথে সখ্য মানেই কি আওয়ামী লীগের রাজনীতিতে এই ভাবাদর্শের সকলের সমর্থন? কোন স্তরের স্বীকৃতি না আদায় করে এবং সিলেবাসকে মানসম্মত করার বিরোধিতা করে সর্বোচ্চ স্তরের ডিগ্রিটির সনদ স্বীকৃতি আদায় কি কোনো উপকারে আসবে লাখ লাখ কওমি শিক্ষার্থীর? এসব নানা প্রশ্ন আর প্রসঙ্গ নিয়ে আলাপ করতে আজ রাজকাহন স্টুডিওতে আছেন বাংলাদেশ আওয়ামী ওলামা লীগের ভাইস প্রেসিডেন্ট ডক্টর কে এম আব্দুল মোমিন সিরাজি, জমিয়তে উলামায়ে ইসলামের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা মনজুরুল ইসলাম এবং হেফাজতে ইসলাম বাংলাদেশের মজলিসে শুরার সদস্য মুফতি সাখাওয়াত হোসেন। স্বাগত আপনাদের তিনজনকেই। মুফতি সাখাওয়াত হোসেন, আপনাকে দিয়ে শুরু করি, কারণ সকল আলোচনা তো আপনাদের হেফাজতে ইসলামকেই ঘিরে গত প্রায় এক সপ্তাহ তো হতে চলল। আপনাকে দিয়ে যদি শুরু করি, আপনি তো এই আপনাদের সঙ্গে এই যে প্রধানমন্ত্রী শফি হুজুর একই মঞ্চে বসলেন, কওমি সনদের স্বীকৃতি এলো দাওরায়ে হাদিস পরীক্ষার, এতে অনেকেই মনে করছেন যে আপনাদের কোনো একটা ডিল হয়েছে আপনাদের এবং আওয়ামী লীগের মধ্যে। এর মানে কি যে রাজনৈতিকভাবেও আপনারা আওয়ামী লীগকে সমর্থন করবেন এখন থেকে? জি, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি ডিভিসি নিউজকে। সেই সঙ্গে গত কয়েকদিন যাবৎ এই প্রশ্নটি ঘুরে ফিরে মিডিয়ায় প্রচার হচ্ছে এবং এই মিডিয়াতেই আমরা অনেককে দেখছি নানা বিরূপ মন্তব্য করতে। মানুষের মনে নানা সন্দেহ কাজ করতেই পারে, কিন্তু আমি সেই সন্দেহটাকে একেবারে বাস্তব করে মিডিয়ায় প্রচার করব কিংবা মিডিয়ায় এসে বলবো, আমি মনে করি সেটা এক ধরনের অবিচার এবং মিথ্যাচার। যে আপনাদের সঙ্গে বাংলাদেশ কোনো ডিল আপনি একটা সরকার যখন ক্ষমতায় থাকে, সে সরকারের কাছে জনসাধারণের অনেক দাবি দাবা থাকতে পারে। সেই দাবি আমি দেশে বাস করলে দেশের সরকারকে আমাকে মেনে নিতে হবে এবং আমার দাবি আমার সমস্যাগুলো সরকারকে বলতে হবে। সেক্ষেত্রে আমার কোনো দাবি সরকার মানতে পারে, কোনো দাবি সরকার নাও মানতে পারে। যদি আমার কোনো দাবি সরকার মেনে নেয় তো আমি সরকারের লোক হয়ে গেলাম, কিংবা কোনো দাবি না মানলে আমি সরকার বিরোধী হয়ে গেলাম, বিষয়টা এমন না। কওমি মাদ্রাসার দীর্ঘদিনের একটা দাবি ছিল যে তাদের দাওরায়ে হাদিসকে মাস্টার্সের সম্মান দেওয়ার, সেটা গভর্নমেন্ট মেনে নিয়েছে। আমি মনে করি এখনো পুরোপুরি মেনে নিয়েছে এমন না, এটা প্রজ্ঞাপন এসছে, এর বাস্তবায়নে অনেক দূর এখনো যেতে হবে। আমি মনে করি আশা করছেন যে এই মে মাসে যে পরীক্ষাটি হবে এবারের পরীক্ষাটি থেকেই আপনারা সনদ দিতে পারবেন। পরীক্ষাটি হবে সম্মিলিত বোর্ডের আন্ডারে, প্রজ্ঞাপনের কারণে সেটিও এখন সনদের অন্তর্ভুক্তই হবে, স্বীকৃতির অন্তর্ভুক্ত হবে। কিন্তু এটিকে একটি আইনি কাঠামোতে নিয়ে আসা এবং চূড়ান্ত যেটা পর্যায়ে নিয়ে যাওয়া, সেটি কিন্তু এখনো বাকি। আমরা আশা করব যে সরকার যেহেতু ঘোষণা দিয়েছে, প্রজ্ঞাপন জারি করেছে, চূড়ান্ত যে বিষয়টি আইনি কাঠামোতে নিয়ে এসে এই সনদকে একেবারে পাকাপোক্ত করে দেবেন। মুফতি সাখাওয়াত হোসেন, এই সন্দেহের কারণ কি এরকম যে ধরুন আপনি তো ইসলামী ঐক্য জোটেরও একজন নেতা, আপনারা তো 20 দলীয় জোটে, বিএনপি নেতৃত্বাধীন 20 দলীয় জোটে ছিলেন,
কিন্তু 20 দলীয় জোট থেকে আপনাদের অংশটি সম্ভবত যেটিকে ইসলামী ঐক্য জোটের মূল অংশই বলা যায়, সেটি তো বেরিয়ে গেছে। এবং আপনি 5ই মে 2013 সালের 5ই মের সমাবেশে পরে আপনার নামেও মামলা হয়েছে, আপনি দীর্ঘদিন জেল খেটেছেন। তো এই মৈত্রী, এই মিত্রতা কি এই জন্য সন্দেহের সৃষ্টি করে? না, আসলে সন্দেহের কারণগুলো হচ্ছে, প্রথমত কারণ সেটা হচ্ছে অপপ্রচার, রাজনৈতিক স্বার্থে অপপ্রচার। এছাড়া আমি অন্য কোনো সন্দেহের কারণ দেখি না। কেননা হেফাজতের আন্দোলনগুলো শুরু থেকে অরাজনৈতিক ছিল, এবং সেক্ষেত্রে আমি যেভাবে ঐক্যজোটের প্ল্যাটফর্ম থেকে এই আন্দোলনের সঙ্গে জড়িত হয়েছি, বাংলাদেশের বহু দল, বহু রাজনৈতিক ব্যক্তিত্ব সরাসরি মিডিয়ার মাধ্যমে রাস্তায় নেমে হেফাজতের আন্দোলনকে সমর্থন করেছে। আমি তো বলতে পারি সেটি একটি গণ আন্দোলন ছিল, গণ দাবিকে সামনে রেখে গণ আন্দোলনের একটা সূচনা হয়েছিল। সেটি গভর্নমেন্ট বিরোধী আন্দোলন ছিল না। আমি একাধিকবার বলেছি, কেননা আমি গভর্নমেন্টের কাছে কিছু দফা পেশ করেছি। তো যখন গভর্নমেন্ট বিরোধী আন্দোলন হবে তখন সেখানে কোনো দফা থাকবে না, একটাই দফা থাকবে যে গভর্নমেন্ট কবে যাবে। কিন্তু দফা না মানলে শহর ছাড়বো না, সেটা গভর্নমেন্ট বিরোধী আন্দোলন নয়। সেক্ষেত্রে না, আমি আমার দাবি দফা আন্দোলন করবার জন্য জিদ করতেই পারি। আমি কোথাও অবস্থান, এগুলো সব গণতান্ত্রিক আন্দোলনের মধ্যেই পড়ে। আপনি অবস্থান করা, কোথাও থেকে যাওয়া, কিংবা অনেক ক্ষেত্রে অনশন করা, কোনটাকে আপনি গণতন্ত্র বিরোধী বলবেন? কোনটাই নয়, সবগুলো আন্দোলনের অংশ। সেটাই হেফাজত, যদি আমি মনে করি যে হেফাজত ঘোষণা দিয়ে অবস্থান করতে চেয়েছে, সেটাও গণতান্ত্রিক আন্দোলনের মধ্যে পড়ে। বাকি হেফাজত তো বলেছে যে আমরা রাতটা থাকবো, এরপর দিন সকালে আল্লামা আহমদ শফি সাহেব আসবেন, এখানে দোয়া ইত্যাদির মাধ্যমে আমরা কি করব, কর্মসূচি ঘোষণা করব। সেক্ষেত্রে আমি এটাকে পরিপূর্ণ এখন মূল্যায়ন করতে পারবো না কারই ছিল, কেন সেখানে ক্র্যাকডাউন করা হলো। যদি বাদই দেই, নতুন কথাই যদি বলি, যে ভোটের রাজনীতির কথা যদি বলি, যে আপনারা বিএনপির সঙ্গে এখন নেই, বিএনপির জোটের সঙ্গে আপনারা আর নেই ইসলামী ঐক্য জোটের অংশ হিসেবে, তার মানে পত্রপত্রিকার খবর যে জোটভুক্ত হবার বিষয়ে আপনারা ভাবছেন যে কোন জোট থেকে কি পাওয়া যায়, নাকি আপনারা এককভাবে নির্বাচনে যাবেন সেটাও ভাবছেন। সেসব ভাবনায় আওয়ামী লীগকেও তো রেখেছেন আপনারা, নাকি? আমি প্রথমত যে কথাটা বলতে চাই, একটি রাজনৈতিক দল জোট করার ক্ষমতা রাখে, জোট ভাঙার ক্ষমতাও রাখে। নিশ্চয়ই। সেক্ষেত্রে ইসলামী ঐক্য জোট দীর্ঘদিন আগে জোটবদ্ধ হয়েছিল। এখন ইসলামী ঐক্য জোটের যারা নীতি নির্ধারক, শোরা কমিটি, ওরা মনে করেছেন যে না, এখন আর জোটবদ্ধ হয়ে কাজ করার সুযোগ তৈরি হচ্ছে না, এটা অনেকটা অসম্ভব হয়ে গেছে। সেজন্য ওনারা বের হয়ে আসছে। প্রয়োজনে দেশের স্বার্থে, ইসলামের স্বার্থে ইসলামী ঐক্যজোট জোট করবে, সেটা ইসলামী ঐক্যজোটের নামে, হেফাজতের নামে না। হেফাজত অরাজনৈতিক একটা সংগঠন। কিন্তু আবার হেফাজতের অনেক নেতারাই ইসলামী ঐক্য জোটে আছেন, অন্য ইসলামী অনেক রাজনৈতিক দলেও আছেন। ওটা তো আমি শুরুতেই বললাম, হেফাজতে ইসলামে শুধু ইসলামী ঐক্য জোট এমন নয়, বাংলাদেশের সব ইসলামী রাজনৈতিক দল এবং ইসলামের বাইরেও এমনকি জাতীয় পার্টি, এই সংগঠনটাও হেফাজতে মাঠে নেমে, যে কোনো ধর্মপ্রাণ ব্যক্তি মাঠেই ছিলেন, উনি সহযোগিতা করেছেন, পানি পান করিয়েছেন, ইত্যাদি হয়েছে। সেটা একটা ভিন্ন প্ল্যাটফর্ম ছিল। আর বাকি ইসলামী ঐক্যজোট একটি রাজনৈতিক দল, নিবন্ধিত রাজনৈতিক দল। সে তার কার্যক্রম, গণতান্ত্রিক যে রাষ্ট্র ব্যবস্থা, এর অনেকটাই নিয়ম কানুন যদ্দূর সম্ভব তারা মেনে নিয়েই রাজনীতি করেন। নির্বাচনে যাবেন, নির্বাচনের স্বার্থে হয়তো জোট করতে পারেন, দলের স্বার্থে, দেশের স্বার্থে, ইসলামের স্বার্থে, সেটা সামনে বলে দেবে। কিন্তু এখন যে বিষয়টা চলছে সেটা হচ্ছে মাদারেসা কওমিয়ার দাওরায়ে হাদিসের, আমি দাওরায়ে হাদিস প্রসঙ্গে এই পরের অংশে আলোচনা করব। শুধু একটা ছোট্ট প্রশ্ন করতে চাই, আপনার বিরুদ্ধে যে মামলা চলছিল, যে কারণে আপনাকে প্রায় 1 বছর আপনি জেলে ছিলেন, 2013 থেকে 14, পুরো 1 বছর, আধা বছর, 6 মাসের মতো জেলে ছিলেন, সেই মামলা কি চলছে? এই মামলাগুলো কি চলবে? দেখুন, মামলাগুলো চলছে। আমি আগেও বলেছি মিডিয়াগুলোতে, এই মামলাগুলোতে আমি অন্তত মনে করি আমাদের কোথাও কোনো ত্রুটি আছে, আমরা ভাঙচুর করেছি, আমরা আগুন দিয়েছি, এর প্রমাণ আজবদি কেউ দেখাতে পারেনি, দেখাতে পারবেও না। আমি বিশ্বাস করি এই মামলাগুলো চলছে, আমি হাজিরা দিচ্ছি, আইনি প্রক্রিয়া তার মোকাবেলা হচ্ছে। ইনশাআল্লাহ আমরা অবশ্যই সেখান থেকে বেকসুর খালাস হয়ে বের হব। আমি মঞ্জুরুল ইসলাম আফেন্দি আপনার কাছে যেতে চাই, মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দি, যে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ, তারা 20 দলীয় জোটে, বিএনপি নেতৃত্বাধীন 20 দলীয় জোটে আপনারা ছিলেন, আপনারাও আছেন কি নেই তা নিয়ে পত্রপত্রিকার নানা রিপোর্টে একরকমের সন্দেহ আছে যে আপনারা কি আছেন বিএনপির জোটে? ধন্যবাদ আপনাকে এবং আপনার মাধ্যমে
ডিবিসি সম্মানিত সকল দর্শক শ্রোতাকে আমি তাদের সবাইকে শুভেচ্ছা দিয়ে আমার বক্তব্য শেষ করছি এবং সর্বাগ্রে আমি কওমি শিক্ষা ব্যবস্থার রাষ্ট্রীয় স্বীকৃতি পাওয়ায় সর্বপ্রথম মহান আল্লাহর শুকরিয়া আদায় করি এবং মাননীয় প্রধানমন্ত্রীর কাছ থেকে এই মর্মে ঘোষণা আসা অথবা প্রজ্ঞাপন জারি ওই বিষয়টাতে আমি মাননীয় প্রধানমন্ত্রীকে মোবারকবাদ জানাই। এখন আপনি যে প্রশ্নটা করলেন জমিয়ত উলামা ইসলাম বাংলাদেশ, আপনি জানেন, জেনে থাকবেন যে এই সংগঠন শতবর্ষের ঐতিহ্যবাহী একটি সংগঠন, সবচেয়ে পুরনো, সবচেয়ে পুরনো বাংলাদেশের ইসলামী দল এবং ইতিহাস ও ঐতিহ্যমণ্ডিত একটি সংগঠন। তো এই সংগঠন আজ পর্যন্ত 20 দলীয় জোটে আছে। আচ্ছা, এখন পর্যন্ত 20 দলীয় জোটে আছে। জি নেক্সট কোন প্রশ্ন? জি, কাজী আপনাদের নিয়ে যে সন্দেহটি সেটি সৃষ্টি হয়েছে যে আপনারা গণভবনে প্রধানমন্ত্রীর অনুষ্ঠানে গেছেন এবং আপনারা আছেন কিনা, এবং বাংলাদেশ প্রতিদিনেরই যেমন রিপোর্ট দেখছি যে আপনাদের বিভিন্ন আসনে আপনারা নির্বাচনের জন্য এরই মধ্যে প্রস্তুত হচ্ছেন। তো 20টি আসনের জন্য আপনারা কাজ চালাচ্ছেন, 8টি আসনে আপনাদের এককভাবে জোটগতভাবে প্রতিদ্বন্দ্বিতা করার পরিকল্পনা রয়েছে। তার মানে কি নির্বাচনের বিষয়ে আপনারা এবার নির্বাচনে যে যোগ দেবেন এই বিষয়ে আপনারা সিদ্ধান্ত নিয়ে নিয়েছেন? নির্বাচনের প্রস্তুতি যে কোনো নিবন্ধিত দলের থাকবে, এটা তো অস্বাভাবিক কোনো বিষয় নয়, এটা সম্পূর্ণ স্বাভাবিক বিষয়। তো নির্বাচনের প্রস্তুতি আমাদের আছে, আমরা কোন আসনে প্রতিদ্বন্দ্বিতা করব সেই ধরনের প্রস্তুতি প্রিপারেশন তো আমাদের আছেই। এটার সাথে গণভবনে যাওয়ার কোনো সম্পর্ক আছে বলে আমি মনে করি না। মানে আপনারা যদি বিএনপি নির্বাচনে নাও যায়, আপনাদের নেতৃত্বাধীন জোট নাও যায়, তাহলেও আপনারা নির্বাচনে যাওয়ার প্রস্তুতি নিয়ে রাখছেন? সেটা তো নীতি নির্ধারণী ফোরাম বা কার্যনির্বাহী পরিষদ বসে একটা সিদ্ধান্ত সেখান থেকে আসবে, সেটা পরের বিষয়, সময় কথা বলে দিবে। আপাতত নির্বাচন কেন্দ্রিক কোনো বিষয় আমি মনে করি না গণভবনে যাওয়ার সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িত, এটা আমি মানতে পারছি না। জি, আমি যেতে চাই ডক্টর কে এম আব্দুল মুমিন সিরাজি আপনার কাছে। আওয়ামী উলামা লীগ খুবই সক্রিয়, মানে নিয়মিতভাবে বিভিন্ন বিষয়ে সভা করেন আপনারা এবং বিভিন্ন বিষয়ে বিবৃতি দেন, এবং আপনাদের সভায় আওয়ামী লীগের একজন সক্রিয় নেতা হাসান মাহমুদ খন্দকার প্রায় নিয়মিত উপস্থিত থাকেন এবং বিভিন্ন বিষয়ে বক্তব্য দেন। কাজে শিরোনাম সংবাদের আপনারা আসেন নিয়মিত। আপনারা কি আওয়ামী লীগের অঙ্গ সংগঠন? দেখুন, বাংলাদেশ আওয়ামী উলামা লীগ এটা ঐতিহ্যবাহী সংগঠন। এই সংগঠনটি বঙ্গবন্ধু করেছিলেন। মাঝে মধ্যে এর যে যারা ধারক বাহক ছিলেন তাদের বিভিন্ন কার্যক্ষেত্রের প্রেক্ষিতে বাংলাদেশ আওয়ামী লীগ ওলামা লীগকে মাঝে মধ্যেই আওয়ামী লীগের অঙ্গ সংগঠন থেকে বাদ দিতে বাধ্য হয়েছে। এখনো স্বীকার করে না? এখনো স্বীকার করে না। তবে যেহেতু বাংলাদেশের মানুষ, গণমানুষের চাওয়া পাওয়া, যেহেতু বঙ্গবন্ধু দেশের স্বাধীনতার জন্য কাজ করেছেন এবং জাতির জনক তিনি, এবং বাংলাদেশ হয়েছে বঙ্গবন্ধুর কারণেই। সেই বঙ্গবন্ধু আলেম ওলামাকে শ্রদ্ধা করতেন, আলেম ওলামার প্রতি তার বিনীত ভাব ছিল, আলেম ওলামার দোয়া নিয়েছেন। মৌলানা আব্দুল হামিদ খান ভাসানী, মৌলানা আব্দুর রশিদ তর্কবাগীশ, এনাদের সম্মিলিত প্রচেষ্টায় কিন্তু বাংলাদেশ স্বাধীন হয়েছে। সেই হেতুতে বাংলাদেশ আওয়ামী উলামা লীগ তাদের কিছু লোকের কারণে, তারা ছিল বিশেষ করে যারা বহিষ্কৃত হয়েছে এবং যে অঙ্গ সংগঠন নয়, এই যে কথাগুলো আসছে, এর প্রেক্ষিতে কিছু কারণ আছে। কারণ হলো যে দ্বিধা বিভক্তে লিপ্ত হওয়া এবং কোনো সময় সরকারের বিপক্ষে বলা, কোনো সময় সরকারের পক্ষে বলা। এখন আপনারা কি সবসময় সরকারের পক্ষে? আমরা সরকারের পক্ষে বলি এজন্যে যে জাতির জনকের কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা তার দৃঢ় চেতা এবং দৃঢ় প্রত্যয়ের মাধ্যমে বাংলাদেশ আওয়ামী লীগ যেভাবে দেশের জন্য কাজ করে, ইসলামের জন্য কাজ করে, সেই প্রেক্ষিতে আলেম ওলামার বিরাট একটি অংশ আওয়ামী লীগের সাথে একত্রতা ঘোষণা করে আওয়ামী লীগের পক্ষে আমরা কাজ করি। তার কারণ বাংলাদেশের যতগুলো আপনি ইসলামী মিশন দেখেন, হজ,
তারপরে ইসলামিক ফাউন্ডেশন, তুরাগের বিশ্ব ইজতেমা এবং সারা পৃথিবীতে ইসলামের যে প্রচার প্রসার হচ্ছে, এটা কিন্তু আওয়ামী লীগের সময় বেশি হয়। 4 দলের সময় কিন্তু এগুলো আমরা প্রত্যক্ষ করি নাই, বরং ওই সময় দেখেছি ইসলামের প্রতি মানুষের যে ভাব গাম্ভীর্য, এটা অনেকাংশে বিনষ্ট হয়েছে। আমরা তো রাজনৈতিক দল, অবশ্যই। আপনারা 14 দলে নাই কেন তাহলে? আমরা তো আওয়ামী লীগের একটা অঙ্গ সংগঠন। আচ্ছা, যদিও আওয়ামী লীগের মূল দলের নেতারা অনেক সময় সেটা স্বীকার করেন না। স্বীকার না করার পিছনে তো যে কারণগুলো সেগুলো আছে, এখানে কিছু দোষ আছে বলেই কিন্তু এই বিষোদাগার হয়েছে। তো আপনাকে আমি একটা ছোট্ট উত্তর নিয়ে আপনার কাছে আমি একটা বিরতিতে যাব, ফিরে ওই প্রসঙ্গেই আলাপ করতে চাই যে ভাস্কর্য হাইকোর্টের সামনে থেকে সরানোর বিষয়ে আপনাদেরও দাবি ছিল, সেটা আমরা পত্রপত্রিকার মাধ্যমে জানি, কিন্তু কওমি সনদের স্বীকৃতির দাবির বিষয়ে আপনাদের কি বক্তব্য ছিল? দেখুন, বাংলাদেশের মানুষ, হেফাজতে ইসলামের যে বিষয়ে বক্তব্য ছিল আমরা জানি, একটা দীর্ঘ সময় ধরে তারা এর নেতৃত্ব দিয়ে আসছিল। হেফাজতে ইসলাম আর বাংলাদেশ আওয়ামী ওলামা লীগ কিন্তু এক নয়। বাংলাদেশ আওয়ামী ওলামা লীগ আওয়ামী লীগের একটা অঙ্গ সংগঠন। আপনারা দাবি করছেন। সেই হেতুতে আমি যেটি জনগণকে জানাতে চাই, আপনাদের জানাতে চাই, তা হলো যে এই যে কওমি সনদ এবং কওমি স্বীকৃতি, এটা কিন্তু সময়ের দাবি। বিএনপি এই হেফাজত তথা এই কওমি মাদ্রাসার বিজ্ঞ আলেম ওলামাকে দীর্ঘদিন ঘুরিয়েছেন। বেগম খালেদা জিয়া ঘোষণা দেননি, দেননি, কিন্তু 2006 সালে অবশ্য বিএনপিও প্রজ্ঞাপন জারি করেছিল। 2006 সালের এটা 6 আগস্ট বোধহয় হবে। এই যে শিক্ষা কিন্তু মানুষের মৌলিক অধিকার। আপনাদের অবস্থানটা কি? আপনারাও কওমি সনদের স্বীকৃতি চান? আমরা তো অবশ্যই স্বীকৃতি দেব, কারণ এই স্বীকৃতি যদি না দেয় তাহলে এত বিপুল সংখ্যক আলেম ওলামা যারা ইসলামের ধারক বাহক, এই কওমি আলেম ওলামা, একদিকে তাদের আপনারা আনুষ্ঠানিকভাবে কখনো দাবি জানিয়েছিলেন সেটা? না, আমরা তাদের দাবির সাথে ঐক্যমত্য পোষণ করেছি এবং আমরা জানাতে সচেষ্ট ছিলাম মাননীয় প্রধানমন্ত্রীকে, সেভাবে জানানো হয়নি। কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী নিজেই, তিনি একজন বিজ্ঞচিত মানুষ এবং জাতির জনকের কন্যা, সাধারণ মহিলা উনি কিন্তু নন। আমাদের প্রাণপ্রিয় নেত্রী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিরতিতে যাব, ফিরে আমি এই দাওরায়ে হাদিসের সনদ স্বীকৃতিটাই আসলে সমাধান কিনা সেই বিষয়টি নিয়েও অনেক কথা হচ্ছে, সেই বিষয়ে আপনাদের মত জানবো। দর্শক থাকুন রাজকাহনে। ফিরে এলাম রাজকাহনে। আমি মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দি আপনাকে দিয়ে শুরু করতে চাই এই প্রসঙ্গে আলাপ, যে অনেকেই বলছেন যে দাওরায়ে হাদিস কওমি মাদ্রাসা শিক্ষার সর্বোচ্চ স্তর, তাতে স্নাতকোত্তরের মর্যাদা দেওয়ার কথা বলছেন প্রধানমন্ত্রী এবং সেই প্রক্রিয়া শুরু হয়েছে। মে মাসের পরীক্ষা থেকেই আপনারা ভাবছেন যে সেটা দেওয়া যাবে, কিন্তু মানে আপনাদের এসএসসি সমমানের পরীক্ষাকে সনদ দেওয়া নয়, এইচএসসি সমমানের পরীক্ষাকে সনদ দেওয়া নয়, হঠাৎ করে এমএ পরীক্ষাকে সনদ দেওয়া কেন? আমরা তো এই বিষয়টা আজকে হুট করে হয়নি, অনেক দিন আগ থেকে এটার প্রক্রিয়া আমরা চালিয়ে আসতেছিলাম। তো আমাদের দাবিটা ছিল তো যে সর্বোচ্চ শ্রেণী দাওরায়ে হাদিসকে ইসলামিয়াত এবং আরবিকে এর সমমান দেয়া হোক। এখন সবেমাত্র মাননীয় প্রধানমন্ত্রী ঘোষণা দিলেন, অতঃপর প্রজ্ঞাপন জারি হলো, কার্যক্রম আরম্ভ হলো। দেখা যাক পরবর্তী ধাপে কি করা যায়, সেটা পরবর্তীতে মিটিং হবে, বাস্তবায়ন কমিটি গঠিত হয়েছে। তো আমাদের দাবি ছিল যে সর্বোচ্চ শ্রেণী দাওরায়ে হাদিসকে নিয়ে। আপনাদের দাবিতেও আমরা সেটাই লক্ষ্য করছিলাম যে দাবিতেও সবসময় আপনাদের প্রথম সেটিই থাকে, মানে উল্টো দিক থেকে শুরু করার দাবি কেন আপনাদের? জি, মানে সর্বোচ্চ স্তরকে প্রথমে স্বীকৃতি দেওয়ার দাবিটা কেন আপনাদের? আমরা তো সেই ধাপগুলো অতিক্রম করেই এখানে আসি, এখানে আসি। এর মধ্যে তো কোনো সংশয় সন্দেহ থাকার কথা নয়। এটা 10 বছর কিংবা 12 বছর মেয়াদি কোর্স আমরা কমপ্লিট করিয়ে তারপরে তো আমরা শিক্ষার্থীদেরকে এখানে নিয়ে আসি। এমন তো নয় যে শিক্ষার্থীদেরকে অন্ধকারে রেখে বা প্রাথমিক স্তরগুলো তাদেরকে না ডিঙ্গিয়ে আমরা তাদেরকে এখানে নিয়ে আসতেছি, বিষয়টা তো মোটেও এমন নয়। আমরা সেই ধাপগুলো তো যথারীতি এবং যথানিয়মে অতিক্রম করেই আসতেছি এবং সেগুলোর পরীক্ষা হচ্ছে। এই আপনি বলেন সমাপনী পরীক্ষা বলেন,
তারপরে মেট্রিক লেভেলের পরীক্ষা বলেন, এসএসসি লেভেলের পরীক্ষা বলেন, সর্বোচ্চ স্তর স্বীকৃতি পাওয়া মানে নিচের গুলো স্বীকার করে নেওয়া একরকমের। জি, আমি আরেকটি জিনিস জানতে চাই যে এরপরে এখন যে কমিটিটা গঠন করে দেওয়া হয়েছে, সরকার যে কমিটিটির মাধ্যমে বলছে যে নিয়ম কানুন ঠিক হবে এবং তারপর অভিন্ন প্রশ্নে দাওরায়ে হাদিসের পরীক্ষা হওয়ার পর একরকমের স্বীকৃতি আসবে, সেই কমিটি বা কমিটিতেও হেফাজতে ইসলামের নেতৃবৃন্দের একটা প্রাধান্য দেখছেন সংবাদ মাধ্যমগুলো, এবং সেখানেও প্রধান হিসেবে শফি হুজুরকে রাখা হয়েছে। আপনি কি মনে করেন যে সবাই সেই বিষয়টিতে একমত? জি, আল্লামা শফি হুজুর, জি, আল্লামা আহমদ শফি দামাত বারাকাতুম, যাকে আপনি এখন, যার ব্যাপারে আপনি আলাদা করে প্রশ্ন করছেন, তিনি সকলের কাছে শ্রদ্ধার পাত্র এবং সর্বজন শ্রদ্ধেয় ব্যক্তিত্ব। তার প্রতি সকলের সম্মান ভক্তি ওই রকম, তার ব্যক্তিত্ব নিয়ে আমাদের কারো মধ্যে কোনো রকম প্রশ্ন নেই। সুতরাং তিনি আমাদের সমস্ত আলেমের অভিভাবক, মুরব্বী। সঙ্গত কারণে তিনি চেয়ারম্যান হিসেবে পদাধিকার বলে তিনি শীর্ষে থাকবেন, এটা তো স্বাভাবিক। এখানে আমি মনে করি কারো কোনো দ্বিমত নেই, কোনো দলের, কোনো পর্যায়ের, কোনো কর্মীর কারো কোনো দ্বিমত নেই। জি, আমি মুফতি সাখাওয়াত হোসেন আপনার কাছে যেতে চাই। অনেকে বলছেন, সম্ভবত প্রথম আলোর রিপোর্টেই আছে, যে অনেক পত্রিকায় লিখছে যে আপনাদের একটা আপত্তি ছিল যে দাওরায়ে হাদিসের নিচের মানে এসএসসি সমমানের পরীক্ষা, এইচএসসি সমমানের পরীক্ষাগুলোকে সনদের আওতায় আনবার, কারণ তাহলে কওমি মাদ্রাসা শিক্ষায় যে পরিমাণ শিক্ষার্থী আছেন তারা মাঝপথে কওমি মাদ্রাসা শিক্ষা থেকে মূলধারা শিক্ষায় চলে যেতে পারেন, কারণ পরিসংখ্যান বলে যে আলিয়া মাদ্রাসার ক্ষেত্রে সেরকম হয়। শিক্ষার্থীর সংখ্যা হারানোর ভয়ে কি আপনারা প্রথমে বললেন দাওরায়ে হাদিসকে স্বীকৃতি দিতে? জি, ধন্যবাদ আপনাকে। আমি মনে করি এই বিষয়ে কয়েকটি মৌলিক কথা আমাদের জানা থাকা দরকার। জি, কেননা কয়েকদিন যাবৎ মিডিয়াতে এই প্রশ্নগুলো ঘুরছে এবং এই প্রশ্নগুলোর সমাধান আমাদেরকে কেউ জিজ্ঞেস করছে না, প্রত্যেকে তার চিন্তার জায়গা থেকে এই প্রশ্নগুলোর সমাধান দিচ্ছে। বিশেষভাবে ধন্যবাদ আসলে যে এই প্রশ্নগুলোর উত্তর দিতে আসবার জন্য। জি জি, আমি মনে করি এবং এমনকি অনেকে এই প্রশ্নগুলোর উত্তর দিতে গিয়ে আলেম ওলামা, হেফাজতে ইসলাম, কওমি মাদ্রাসাকে এইভাবে নির্বিচারে আক্রমণ করেছে, নির্লজ্জভাবে আক্রমণ করেছে, এতে করে বাংলাদেশের কোটি কোটি মানুষ আমি মনে করি অন্তরে ব্যথা পেয়েছে। সেজন্য কিছু মৌলিক কথা দরকার। কওমি শিক্ষা কি? কওমি শিক্ষা, মাননীয় প্রধানমন্ত্রীও বলেছেন, অত্যন্ত প্রাচীন একটা শিক্ষা ব্যবস্থা। মানে শিক্ষা কিংবা শিক্ষিত হবার যে সূচনা সেটা কিন্তু কওমি মাদ্রাসা থেকে শুরু হয়েছে। সেই প্রাচীনতম শিক্ষা ব্যবস্থা, তার লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে ইসলামিক জ্ঞানে পারদর্শী মানুষ তৈরি করা, আলেম তৈরি করা, যারা টোটালি কমপ্লিট দিনকে শিখবে এবং দিনই বিষয়ে যত ধরনের সমস্যা আসবে তারা কোরআন সুন্নাহর ভিত্তিতে তার সমাধান দিবে। এখন কোরআন সুন্নাহর বিষয়ে একজন মানুষকে পরিপূর্ণ জ্ঞানী, পারদর্শী তৈরি করতে হলে আমরা কওমি মাদ্রাসায় যে সিলেবাস রেখেছি তাতে অবশ্যই আপনাকে কমপ্লিট করতে হবে। কমপ্লিট না করলে মাঝপথ থেকে হারিয়ে গেলে সে কখনোই ইসলামিক জ্ঞানে পারদর্শী হতে পারবে না। মানে এখানে কোনো এসএসসি সমমান বলে কিছু থাকতে পারে না? না, থাকতে পারে না সেটা না, কিন্তু আমরা আরেকটি বিষয় আছে যে তাহলে আপনাদের সনদের স্বীকৃতি দরকার কি? আপনারা তো আলিমই হবেন, দ্বীনের জন্য কাজ করবেন, সেটিও একটা প্রেক্ষাপটে এখন প্রয়োজন হয়ে গিয়েছে। কেননা কওমি মাদ্রাসা সম্পর্কে, তার সিলেবাস সম্পর্কে, তার লক্ষ্য উদ্দেশ্য সম্পর্কে না জানবার কারণে কিছু শিক্ষিত মানুষ কিংবা কিছু ভ্রষ্ট মানুষ তারা তাদের ভ্রষ্ট বা অনুর্বর মস্তিষ্ক থেকে নির্গত কিছু কথা এমন যা তারা ইসলামকে আঘাত করে বসছে। সেক্ষেত্রে প্রশ্ন আসছে, এখন এটার একটা রাষ্ট্রীয় মান দরকার এবং এক্ষেত্রে আমি মনে করি এই বিষয়টা একেবারে ওপেন হওয়া দরকার। আমাদের নিজেদের হেঁটে গিয়ে লোকদেরকে বোঝানো দরকার, যারা বামপন্থী কিংবা যারা ইসলাম বুঝে না, বড় পদস্থ হবার কারণে কিংবা বড় চেয়ারে বসবার কারণে নিজকে মানে মনে করে যে ইসলাম সম্পর্কে মহাজ্ঞানী, আসলে তার কাছে ইসলাম সম্পর্কে কোনো জ্ঞান নাই। আমরা মনে করি যে এই বিষয়গুলো তাদেরকে জানাবার দরকার। সেজন্য রাষ্ট্রের মূল কাঠামোতেও, রাষ্ট্রের মূল ভিত্তির সঙ্গে, রাষ্ট্রের যে মূল শিক্ষা ব্যবস্থার সঙ্গে এতে করে আমাদের একটা সমমান বা সংযুক্তি দরকার।
সেক্ষেত্রে আমরা এই আবেদন জানিয়ে আসছি, প্রায় 1.5 যুগ ধরে আবেদন। আপনি নিজেই বলছেন যে আপনি মনে করেন যে এখন ওপেন হওয়া দরকার, বলা দরকার। আমি যদি সেক্ষেত্রে আপনাকে আরেকটা প্রশ্ন করি যে আপনারা সিলেবাস দেখতে সরকার অনেকবারই বলেছিলেন এর আগে, শিক্ষানীতি প্রণয়নের পরেও, যার পরে আপনারা বড় আন্দোলনও করেছিলেন 2013-তে। সে সময়ও সরকার 2010-এ সরকার সে সময়ও বলছিলেন যে কওমি মাদ্রাসার সিলেবাসগুলোকেও একটা সিলেবাসগুলো দেখা, সেগুলোর এক রকমের আধুনিকায়ন এবং মূলধারার শিক্ষার সঙ্গে সেগুলোর একটা সমন্বয় সাধন করা যায় কিনা দেখা হবে। এই বছরে আপনারা এটা নিশ্চিত করেছেন যে আপনারা সেটা করতে দেবেন না। আপনি মনে করেন কিনা যে যে বর্তমান সিলেবাস আছে সে সিলেবাসে সনদ পেলেই, সরকারি স্বীকৃতি পেলেই কি আপনাদের ছেলে মেয়েরা চাকরি পাবে? প্রথম কথা হচ্ছে কওমি সম্পর্কে যে মানে নেতিবাচক ধারণা, এটা হচ্ছে তাদের আলেম ওলামা মাদ্রাসার সঙ্গে সম্পর্ক না থাকবার কারণে। এখন মানে ওই শিক্ষিত শ্রেণী এত দ্রুতই দিনদারি, আমরা যেটাকে বলি দিন এবং ইসলাম নীতি নৈতিকতা থেকে দূরে সরে যাচ্ছে, তাদের চিন্তা করার সুযোগ নেই যে মাদ্রাসায় কি পড়ানো হয়। সেক্ষেত্রে আমরা বলছি আমরা নিজের অগ্রসর হয়ে কি করতে থাকবো, এগুলো প্রচার করতে থাকবো, এটি একটি বিষয়। আর দ্বিতীয় যে বিষয়টা আসছে, আপনি যে বললেন যে সনদটা কত জরুরি, এটা তো আমি এটা বললাম। আর আমাদের সিলেবাস পেলেই আসলে শিক্ষার্থীরা মূল্য পাবেন কিনা যথেষ্ট। একটা কথা তো মনে রাখতে হবে, আমি যেহেতু আল্লাহকে সন্তুষ্ট করবার জন্য কোরআন হাদিস পড়াশোনা করি, আমার মূল্য আল্লাহ পাকে প্রদান করবেন। আমি এটা মনে করি যে কওমি মাদ্রাসা একদল দায়ী, দ্বীনের পথে আহ্বানকারী তৈরি করে, যেমন বুয়েট ইঞ্জিনিয়ার তৈরি করে, ঢাকা মেডিকেল ডাক্তার তৈরি করে। তো সমাজেও কিছু মানুষ এমন থাকতে হবে যারা দ্বীন সম্পর্কে পারদর্শী হবে, পারদর্শী হয়ে দ্বীনের দিকে, সঠিক দ্বীনের দিকে, সঠিক ইসলামের দিকে লোকদেরকে কি করবে, আহ্বান করবে। একই সঙ্গে একটি ব্যক্তি যেমনি ভাবে ডাক্তারও হতে পারে না, ইঞ্জিনিয়ারও হতে পারে না। প্রত্যেকটা ব্যক্তির সেক্টর আলাদা, কর্মক্ষেত্র আলাদা। আজকে এই প্রশ্ন আসে যে আপনাদের সায়েন্স কোথায়, এই কোথায়, ওই কোথায়। আরে সেটা আমি দেখছিলাম যে বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক প্রশ্ন তুলছিলেন যে তারা যখন ইসলামিক স্টাডিজের এমএ দেন, তারা কম্পারেটিভ রিলিজিয়াস স্টাডিজ পড়ান, তারা রিসার্চ মেথডোলজি শেখান, যেগুলো তিনি বলছেন যে আপনাদের সিলেবাসে নাই। দেখুন, এখানে একটা বিষয় আছে, ওই অনুরূপ বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজের মতো হতে হবে এমন না। আপনি এটাকে একটা মানদণ্ড দাঁড় করাতে পারেন। ঢাকা ইউনিভার্সিটি থেকে যারা ইসলামিক স্টাডিজে পড়াশোনা করে বের হয়, আমাদের কওমি মাদ্রাসা থেকে যে ছেলেটা দাওরায়ে হাদিস পাশ করে বের হয়, উভয়ের লক্ষ্য উদ্দেশ্য হলো ওরা ইসলাম সম্পর্কে জ্ঞান অর্জন করবে। আমি তো মনে করি ওই ইউনিভার্সিটির ছেলে এবং আমাদের দাওরায়ে হাদিসের ছেলের উভয়ের জ্ঞানের লেভেলটা আকাশ পাতাল ডিস্টেন্স হবে। এতটাই মানে সূক্ষ্ম জ্ঞান, এতটাই কোরআন হাদিসের জ্ঞান আমাদের দাওরায়ে হাদিস পড়ুয়া ছেলেদের ভেতরে থাকবে, যা নর্মালি ইসলামিক স্টাডিজ অনার্সকে মাস্টার্স কমপ্লিট যে ছেলেটা করে আসবে তার ভিতরে থাকবে না। এমনকি আমি তো এটাকে চ্যালেঞ্জ করতে বলতে পারি, হয়তো আলোচনায় আসতে পারে, বাংলাদেশের ছোট্ট ক্ষুদ্র একটা সংগঠন, আমি জানি না তারা কাদের প্রতিনিধিত্ব করে, কাদের ভাষায় কথা বলে, তারা কাদের এজেন্ট, ওরা চ্যালেঞ্জ করেছে সনদকে যে কেন তাদেরকে সনদ দেওয়া হবে। আমি সেখানে একটা ছোট্ট কথা বলি যে তারা তখন মনে করছে যে এতদিন যে আমরা ইসলামের নামে সূরা ফাতিহা পড়লে 50টা ভুল হবে। আপনি কি নাম বলতে চান সংগঠনের? আমি ওটাকে নাম বলতে চাই না, বিরোধিতা করেছে একটা ছোট্ট অজ্ঞতা বশত, এবং এক তো তাদের কওমি শিক্ষা সম্পর্কে অজ্ঞতা, দ্বিতীয় বিষয় তারা মনে করছে যে আমাদের এখন আর ব্যবসা চলবে না, কারণ আমরা কোরআনের সূরা ফাতিহা পড়তে গেলে 50টা ভুল হয়। সেই জায়গায় যদি কওমি একটা ছেলে এসে দাঁড়িয়ে যায়, সে মসজিদে, সরকারি মসজিদে ইমামতি করবার জন্য ইন্টারভিউ দেয়, আমার বিশ্বাস সেই ফার্স্ট হবে, সেই ওই মসজিদের নেতৃত্বে আসবে, সেই মসজিদের ইমাম হবে, এবং সমাজের লোকেরা, সরকারি লোকেরা সবাই তাকে স্বাগত জানাবে। এই ভয় থেকেও একটা চক্র এই সনদের বিরোধিতা করছে। আমি যেটা বলতে চাচ্ছি, ইসলামিক স্টাডিজের লক্ষ্য উদ্দেশ্য কি, সে তার লক্ষ্য উদ্দেশ্য পূরণে কতটা সফল। আমার মাদ্রাসার দাওরায়ে হাদিসের ছেলেরা তার লক্ষ্য উদ্দেশ্য, উভয়ের লক্ষ্য উদ্দেশ্য একই। গভর্নমেন্ট ইসলামিক স্টাডিজ এজন্য চালু করে নেই সেখান থেকে ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, সেখান থেকে আলেম তৈরি হবে, ইসলামিক জ্ঞানে বিশেষজ্ঞ তৈরি হবে। এখন গভর্নমেন্ট উপরটাকে কি করতে পারে, এমনকি আমি তো মনে করি যারা প্রগতিশীল, যারা মনে করে তারা প্রগতিশীল, তারাও সেটাকে যাচাই বাছাই করে দেখতে পারে। এখন বলবে তো আমাদের আপনাদের কওমি মাদ্রাসা শিক্ষা ব্যবস্থায় কি পড়ানো হচ্ছে সে বিষয় তো যাচাই বাছাইটি আপনাদের হাতেই থাকছে। এখন এই বিষয়টা দেখেন, আমাদের হাতে আমরা গভর্নমেন্টের ইন্টারফেয়ারকে কেন মানছি না, এটা একটা ছোট্ট কথা আমি বলি। দেখেন, গভর্নমেন্ট আসে যায়, চেঞ্জ হবে, চেঞ্জিং আসবে,
বিগত দিনে ছিল কেউ, এখন আছে, সামনে হয়তো কেউ আসবে। কিন্তু কওমি শিক্ষা সবচেয়ে প্রাচীনতম শিক্ষা, এবং সেখানে কোরআন হাদিসের মধ্যে কোনো চেঞ্জিং নাই, আপনি পরিবর্তন করতে পারবেন না। আমরা চাই না কোনোভাবে কোনো গভর্নমেন্ট এসে এটাকে তার মতো করে, তার রাজনৈতিক চিন্তা থেকে, তার অনুর্বর মস্তিষ্কের চিন্তা থেকে। গভর্নমেন্টগুলো এমন হয় না, হ্যাঁ যদি কখনো কোনো আলেম গভর্নমেন্ট চলে আসে সেটা ভিন্ন কথা। আমাদের গভর্নমেন্ট এমন হয় না সে ডাক্তার, সে ইঞ্জিনিয়ার, সে বিজ্ঞানী, এমন তো হয় না। আমরা ভয়, আমাদের আশঙ্কার জায়গাটা হলো গভর্নমেন্ট তার মতো করে চেঞ্জিং নিয়ে আসতে পারে। সেজন্য আমরা মনে করি যে না, যেহেতু এটা ইসলামিক সেক্টর, শীর্ষ আলেম অভিজ্ঞ ওলামা ইকরামের নেতৃত্বে চলবে, তাহলে এই শিক্ষা প্রতিষ্ঠান টিকবে, না হয় টিকবে না। ডক্টর জেনারেল বিষয়ে পড়ানো হয়, কিন্তু প্রাধান্য থাকে কোরআন হাদিস, তারপরে উসুলে হাদিস, এই ধরনের জরুরি বিষয়গুলো প্রাধান্য থাকে। এর অর্থ এই নয় যে আমরা জেনারেল বিষয়গুলো কওমি মাদ্রাসায় পড়াই না, এগুলোও পড়ানো হয় এবং গুরুত্ব সহকারে পড়ানো হয়। ডক্টর কে এম আব্দুল মুমিন সিরাজি, আপনাকে এই প্রশ্ন করতে চাই যে যেভাবে কওমি মাদ্রাসা দাওরায়ে হাদিস পরীক্ষার সনদ, রাষ্ট্রীয় স্বীকৃতির সনদ দেওয়ার প্রক্রিয়াটি শুরু হয়েছে, তাতে হেফাজতে ইসলামের সদস্যদের প্রাধান্য দেখা যাচ্ছে এবং আল্লামা শফি হুজুর এই কমিটির প্রধান হয়েছেন। এতে সকলে একমত হবেন, সকলে এই নেতৃত্বে সন্তুষ্ট হবেন বলে মনে করেন কিনা? আসলে পলিটিক্যাল ব্যাপারটা এখানে ভিন্ন। আওয়ামী লীগ এবং হেফাজত, অনেকে বলছেন যে হেফাজতের সাথে আওয়ামী লীগের ঐক্য হয়েছে এবং তারা এক হয়ে গেছে। বিষয়টি কিন্তু এমনটি নয়, বরং এই বিষয় চিন্তা করাটাই হলো গুলিয়ে ফেলা। কারোর অধিকার বা কাউকে তার সম্মান দেওয়া, এটা হলো মানুষের ব্যক্তিত্বের উপর নির্ভর করে। আমি এর আগেও আপনাকে বলেছি যে বাংলাদেশের প্রধানমন্ত্রী, জননেত্রী এবং আমাদের সকলের কাছেই কিন্তু পরিচিত একজন ব্যক্তিত্ব, যে তিনি রাজনীতি বোঝেন, দেশকে বোঝেন এবং দেশকে পৃথিবীর কাছে উন্নয়নের রোল মডেল হিসেবে পরিচিতির জায়গায় তিনি নিয়ে আসছেন। সেই হেতুতে একটা গোষ্ঠীকে, একটা জাতি, একটা এই মাদ্রাসার, কওমি মাদ্রাসার লক্ষ লক্ষ ছাত্র এবং সেখানে তারা লেখাপড়া করছে দীর্ঘ 10-12 বছর ধরে, স্বীকৃতি কিছুই পাবে না, এই বিষয়গুলো কিন্তু মাথায় এনে তারা যাতে করে সমাজ থেকে উঠে আসে। সারা পৃথিবীতে এই কওমি সুযোগ্য উলামায়ে কেরাম বহু মসজিদে এবং মাদ্রাসায় শিক্ষকতা করছেন, ইমামতি করছেন, কিন্তু তাদের সনদ নেই, স্বীকৃতি নেই, সার্টিফিকেট নেই। গতকাল বাংলাদেশ টেলিভিশনে একটি অনুষ্ঠানে মৌলানা আব্দুর রাজ্জাক সাহেব তিনি বললেন যে বাইরে উনি সুদানে আমি আপনাকে যে প্রশ্নটি করেছিলাম সেটা হচ্ছে যে বেফাকুল মাদারাসিল আরাবিয়া বাংলাদেশের সভাপতি হিসেবে পদাধিকার বলে এবং হেফাজতে ইসলামের বাংলাদেশের আমির আল্লামা শাহ আহমদ শফির নেতৃত্বেই কমিটিটি গঠন করে দেওয়া হয়েছে। আপনি মনে করেন কিনা যে, যেটি আমি মঞ্জুরুল ইসলাম আফেন্দি সাহেবকেও জিজ্ঞেস করেছিলাম, যে আপনি মনে করেন কিনা যে এই হেফাজতে ইসলামের সদস্যরা, এই সংখ্যাগরিষ্ঠ এই 32 জনের কমিটিতেও এই যে একটি নেতৃত্ব দেওয়ার দায়িত্ব তাদেরকে দেওয়া হয়েছে, এই দায়িত্বটা বাংলাদেশের কওমি শিক্ষা ব্যবস্থা মেনে নেবে কিনা? মেনে নেওয়ার ব্যাপারটা তো কওমি মাদ্রাসার ছাত্র এবং শিক্ষকদের ব্যাপার। আর আমরা বাংলাদেশ আওয়ামী লীগ, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাদের যে দাবি ছিল সেই দাবি পূরণে তাদের সনদ দেওয়ার স্বীকৃতি তিনি দিয়েছেন এবং দেবেন। তার কথা তো ওই 4 দলীয় ঐক্যজোটের ওই সরকারের মতো নয় যে আমরা 6 আগস্ট দেখেছি 2006 সালে যে কওমিকে স্বীকৃতি দেবে। এই স্বীকৃতি দিতে গিয়ে তাদেরকে যে ভোগান্তির শিকার করেছিল, এটা কিন্তু বাংলাদেশ আওয়ামী লীগ সেই দল নয়। বাংলাদেশ আওয়ামী লীগ দেশের কথা বলে, জাতির কথা বলে, সকল ধর্মের কথা বলে। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সকল ধর্মের মানুষকে কিন্তু এখানে সমমর্যাদায় সমসীন করেছে। এখানে কোনো সাম্প্রদায়িকতা নেই, এখানে একে অপরের প্রতি বিষোদাগার নেই, বরং সকলে সম্মিলিতভাবে দেশের উন্নয়নের জন্য কাজ করবে, এই বিষয়টি হাতে রেখেই কওমি মাদ্রাসাকে মূল্যায়ন করা হয়েছে। আমি একটা বিরতিতে যাব, বিরতির পর ফিরে আমি আলোচনা করতে চাই আবার এই প্রসঙ্গটিতে, যে প্রসঙ্গ তুললেন ডক্টর সিরাজি, যে 2006 সালে বিএনপি
বিএনপিও তো এই স্বীকৃতি দিয়েছিল, তখন কেন বাস্তবায়িত হলো না? এবং ভোটের রাজনীতির প্রসঙ্গ সে কারণেই আসছে কিনা যে 2007-এর নির্বাচনের আগে 2006-তে বিএনপি স্বীকৃতি দিয়েছিল এবং এবারও নির্বাচনী হাওয়া শুরু হওয়ার পরে আপনাদের এই স্বীকৃতি এলো। দর্শক থাকুন রাজকাহনে। ফিরে এলাম রাজকাহনে। মাওলানা মনজুরুল ইসলাম আফেন্দি, আমি শুরু করতে একটা প্রশ্ন করতে চাই, মানে শুরু থেকেই করতে চাইছিলাম যে আসলে কওমি শিক্ষা ব্যবস্থায় শিক্ষার্থীর সংখ্যা কত? ওবায়দুল কাদের, আওয়ামী লীগ সাধারণ সম্পাদক, তিনি বলেছেন 70,000 শিক্ষার্থীর এই কওমি শিক্ষা ব্যবস্থাকে তারা বিচ্ছিন্ন রাখতে চান না। ব্যানবেইসের মানে সরকারি গবেষণা প্রতিষ্ঠানের হিসাব বলে 14 লাখ, আর আমি দেখছিলাম হেফাজতে ইসলামের একজন নেতা মুফতি ইজাহার তিনি বলছেন 85 লাখ। আসলে আপনাদের শিক্ষার্থী সংখ্যা কত? আসলে আমাদের শিক্ষার্থীর সংখ্যা 14 লাখ, 14 লক্ষ, আর মাদ্রাসার সংখ্যা 14,000 কয়েকশো। তো ওবায়দুল কাদের সাহেবের পরিসংখ্যানও আমি মনে করি সঠিক নয়। আর মুফতি এজার সাহেব তিনি কি করে 85 লাখ বললেন সেটা আমার বোধগম্য নয়। সম্ভবত গ্রাম লেভেলে যে নুরানি মক্তবগুলো আছে সেগুলোকে তিনি অ্যাড করে যুক্ত করে আমি মনে করি এরকম একটা পরিসংখ্যান তিনি দাঁড় করিয়েছেন। কিন্তু আমাদের কাছে যেটা লিখছে যে আপনাদের হাতে আসলে বিপুল সংখ্যক ভোটও আছে। আমি যদি এই শেষও তো করতে হবে অনুষ্ঠান, ভোটের রাজনীতিতে আবার একটু আপনাদের টেনে নিয়ে যাই যে বিএনপিও তো 2006 সালে আসলে প্রজ্ঞাপন জারি করেছিল এই দাওরায়ে হাদিসকেই মাস্টার্সের সমমান দিতে। কাজে আওয়ামী লীগই তো এটা প্রথম করলো না, সেবার হলো না কেন? এবং নির্বাচনের আগেই সেটা হলো এবং তারপর থেকে 2013 সালের 5ই মেও আমরা দেখলাম যে বিএনপি আপনাদের পাশে ছিল। একটা মানে এই মিত্র পরিবর্তনের যে লক্ষণ সেগুলো এখান থেকেই প্রকাশিত হয়। আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে যে বিএনপি প্রজ্ঞাপন জারি করেছে, তো বিএনপির এই উদ্যোগ সফলতার মুখ দেখেনি। এর অর্থ তো এই নয় যে পরবর্তীতে কোনো সরকার সেই জায়গায় পদক্ষেপ নিতে পারবে না। সে সময় সাফল্য এলো না কেন? সাফল্য হয়তো কেউ চাইনি কওমি মাদ্রাসার উত্থান ঘটুক, কওমি মাদ্রাসার শিকড় আরো ডিপে গ্রথিত হোক, কওমি ধারার শিক্ষা ব্যবস্থা আরো বিস্তৃত হোক, আরো সম্প্রসারিত হোক। এটা হয়তো কেউ চাইনি, যার জন্য সেটা হয়ে ওঠেনি। এরকম কথা যারা বলছেন আমরা এটার বিরোধিতাও করছি না। আমার কথা হলো এই বিষয়টা নিয়ে এত হইচই কেন? এটা তো একটা জাতির, এদেশের সংখ্যাগরিষ্ঠ জনগণ, ধর্মপ্রাণ মুসলমানদের বহুল প্রতীক্ষিত একটা বিষয়। তো এটা বিলম্বে হলো মাননীয় প্রধানমন্ত্রী ঘোষণা করেছেন। এটা তো শুধু এখন নয়, এটা তো আপনি তৎকালীন ব্রিটিশ শাসন আমলেও, পাকিস্তান শাসন আমলেও কওমি মাদ্রাসার, কওমি শিক্ষা ব্যবস্থার স্বীকৃতি ছিল। আপনি মনে করেন আওয়ামী লীগ ভোটে সুফল পাবে এই বিষয়টির জন্য? কারণ 14 লাখ শিক্ষার্থী আছেন, সংবাদ মাধ্যমগুলো হিসাব দিচ্ছেন যে পরিবার মিলে টিলে মোটামুটি 1 কোটি ভোট আছে আপনাদের কাছে। ভোট তো আমাদের অনেক, আমাদের ভোট নাই এই কথা তো আমরা বলছি না, ভোট আমাদের। কিন্তু শুধু পার্টিকুলারলি এই কাজটি কেন, স্বীকৃতির বিষয়টাকে এইভাবে বারবার টেনে আনা হচ্ছে কেন? যে কোনো সরকার যদি যে কোনো ভালো কাজ করে তাহলে ভোটের ক্ষেত্রে এটার একটা সুফল আসতে পারে। শুধু এই বিষয়টাকে এখানে টেনে আনার তো কোনো দরকার নেই আমি মনে করি। মুফতি সাখাওয়াত হোসেন, 2013 সালের 5ই মেতে আপনাকে একটু টেনে নিয়ে যেতে চাই। তারপর আপনারা পুলিশি অভিযানে আপনাদেরকে ঘরে ফেরত পাঠানোর পরে আপনারা এবং সে সময় বিএনপিও এই অভিযোগ করেছিলেন যে কয়েক হাজার মানুষের মৃত্যু হয়েছে পুলিশি অভিযানে। যদিও পরে তার সেরকম কোনো সুনির্দিষ্ট প্রমাণ আপনারা হাজির করতে পারেননি, কিন্তু সেই অভিযোগ ছিল। এই অভিযোগকে আপনারা সরিয়ে নিয়েছেন আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে? না, কোনো অভিযোগ তো সরিয়ে নেওয়া হয়নি। আর সংখ্যা এটা কম বেশি হতেই পারে, তাৎক্ষণিকভাবে হয়তো মনে করা হয়েছে যে এই পরিমাণে হতাহত হয়েছে। আর আমি জানি না যে এখন পর্যন্ত কারেক্টলি কোনো ক্যালকুলেশন করা গেছে। ওই ধরনের সুযোগ হেফাজত ইসলাম পেয়েছে বলে আমার মনে হয় না। বিদায় ঠিক মানে কত সংখ্যা কত এটা আমি বলতে পারবো না। আপনারা কি মামলাগুলো উঠিয়ে নেওয়ার বিষয়ে সরকারের সঙ্গে কোনো কথা বলছেন আপনাদের নেতাকর্মীদের বিরুদ্ধে? সে সময়ের পরে যে মামলাগুলো ছিল আপনার বিরুদ্ধেও। দেখুন, মিথ্যা মামলাগুলো উঠিয়ে নেবে সরকার, এই দাবি আমরা করতেই পারি। আমাদের পক্ষ থেকে একাধিকবারই এই দাবি জানানো হয়েছে যে হেফাজতে ইসলাম ওই দিনকার রাতে আসলে হেফাজতে ইসলাম কোনো কিছুই করে নেই। ঘটনাগুলো যা হয়েছে বাইতুল মোকাররম উত্তর গেটে পল্টনে, আর হেফাজতে ইসলাম ছিল ওই মোড় পর্যন্ত, দৈনিক বাংলা মোড় পর্যন্ত হেফাজতের সমাবেশ ছিল। সেখানে পুলিশের 3 থেকে 4টা ব্যারিকেড ছিল।
এর এদিকে উত্তর গেটে কিংবা প্রেস ক্লাবে এদিকে হেফাজতের কোনো সদস্য ছিল না। আমি গভর্নমেন্টকে বলেছি অনেক টেলিভিশন চ্যানেলে, যদি মনে হয় আপনারা যে আমরা করেছি, ভিডিও ফুটেজগুলো দেখতে পারেন। তখন তো অনেকগুলো চ্যানেল ভিডিও করেছে, হ্যাঁ, ভিডিও ফুটেজগুলো দেখেন। হেফাজতে ইসলাম অবরোধ করেছে, সেখানে অবস্থান করেছে, সেটা ঠিক। বিএনপি তখন আপনাদের পাশে দাঁড়ালো, এখন আপনাদেরকে আওয়ামী লীগের পাশে দেখে, মানে প্রধানমন্ত্রী এবং শফি হুজুরকে একসঙ্গে মঞ্চে দেখে তাদের যে অস্বস্তি, তার কারণ কি এই যে আপনাদের একটা দূরত্ব হয়েছে? দেখুন, হেফাজতে ইসলাম তো কোনো রাজনৈতিক সংগঠন না। বিএনপির সাথে ঘোষণা দিয়ে কোনো ঐক্য করে নাই, কোনো ধরনের কোনো সমঝোতা যায় নাই। হ্যাঁ, হেফাজতের দাবিগুলো হয়তো বিএনপির পছন্দ হয়েছে, সেই জন্য তারা নীতি নৈতিকতার দিক থেকে সমর্থন দিয়েছে। ভবিষ্যতেও দিবে না এমন না। যদি দেশ এবং ইসলামের স্বার্থে হয়, আমরা মনে করি যে কোনো সংগঠন আমাদেরকে কি করতে পারে, সমর্থন দিতে পারে। তবে একটা বিষয় দেখেন, কোনো রাজনৈতিক দলই ভোটের স্বার্থকে পাশ কাটিয়ে রাজনীতি করে না। ক্ষমতায় তাকে আসতে হলে অবশ্যই ভোটের রাজনীতি তাকে করতে হবে। সেক্ষেত্রে বিএনপি বাস্তবায়ন করতে কেন পারে নাই? বিএনপি একেবারে শেষ মুহূর্তে, তার ক্ষমতার শেষ সময়ে গিয়ে এই গ্যাজেট বা প্রজ্ঞাপন কিংবা স্বীকৃতি ঘোষণা করেছে। পর্যাপ্ত তার হাতে সময় ছিল না। আমি মনে করি বর্তমান গভর্নমেন্টের হাতে এখনো পর্যাপ্ত সময় আছে। যদি তারা আন্তরিকভাবে চায়, এটা খুব দ্রুতই কি করতে পারবে, সম্পন্ন করতে পারবে। ডক্টর সিরাজি, একদম শেষ মন্তব্য খুব সংক্ষেপে আপনি যদি শেষ করেন, যে আপনি মনে করেন কিনা যে এই সরকার আন্তরিক এবং এই সরকার খুব দ্রুত এটা বাস্তবায়ন করবে, বিএনপির মতো ব্যর্থ হবে না, যে প্রসঙ্গ আপনিই তুলছিলেন? দেখুন, আমাদের সরকার কোনো কাজে ব্যর্থ নয়। আমাদের সরকার দেশের উন্নয়নের কাজ করে, আমাদের সরকার মানুষকে মূল্যায়ন করে, আমাদের সরকার মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিয়ন্ত্রিত সরকার, এবং তিনি যা করেন জাতির কল্যাণের জন্য। বঙ্গবন্ধু স্বাধীনতা এনেছেন জাতির জন্য। অসংখ্য ধন্যবাদ ডক্টর কে এম আব্দুল মোমিন সিরাজি, মুফতি সাখাওয়াত হোসাইন, মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দি। দর্শক ধন্যবাদ যারা সঙ্গে ছিলেন রাজকাহনের প্রথম পর্বের আলোচনায়। পরবর্তী পর্বে ধর্ম নিয়ে রাজনীতি এই বিষয়ে আলোচনা করবেন জাসদের কার্যকরী সভাপতি মাইনুদ্দিন খান বাদল এমপি, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বি এম মোজাম্মেল হক এমপি এবং বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল। সঙ্গে থাকবেন আপনিও।